পাকিস্তানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনতে চেয়েছে বাংলাদেশ। 400 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এমন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে বাংলাদেশ। এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে পৌঁছালে তা ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে। এটা সেই দেশ, আলহামদুলিল্লাহ আমরা গর্বিত। আল্লাহ তাআলা আমাদের বুকে কুলে উদরে মায়েদের পেটে এই ধরনের বীরের জন্ম দিয়েছেন বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দর্শক, বাংলাদেশ এবার পাকিস্তান থেকে পারমাণবিক বিশাল এক বোমা এনেছে। তা দেখে রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে ভারতের গণমাধ্যম, এমনকি ভারতের নেতাকর্মীরা। ইতিমধ্যেই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিক রহমান। তার হুঙ্কার শুনে রীতিমতো তোলপাড় সৃষ্টি। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। পাকিস্তানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনতে চেয়েছে বাংলাদেশ, এমন দাবি করেছে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম। তাদের দাবি 400 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এমন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে বাংলাদেশ। তাদের মতে এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে পৌঁছালে তা ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে। তবে আদৌ কি এমন ক্ষেপণাস্ত্র চেয়েছে বাংলাদেশ? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ঘটনা প্রবাহে দিল্লির সাথে উত্তেজনা বেড়েছে ঢাকার। অন্যদিকে বাংলাদেশের রাজনীতির নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটেছে বাংলাদেশের। এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এবং পাকিস্তানি গণমাধ্যম। 30 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে সংবাদ মাধ্যমগুলোর দাবি, স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানে হাত-টু নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 400 কিলোমিটার রেঞ্জের, আর এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলেও দাবি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলো ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে। IDRW তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে। যদিও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তথ্য ও জনসংযোগ দপ্তর ISPR ভারতীয় মিডিয়ার এই দাবি সম্পর্কে এখনও কিছু জানায়নি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাত-টু বা আবদালির ওজন 1750 কেজি। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেলান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল, পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে আবদালি, গাজনভি এবং স্বল্প পাল্লার স্ট্রাইক সক্ষমতা সহ নাসর, মাঝারি পাল্লার ঘড়ি এবং শাহিন-2। এর পাশাপাশি পাকিস্তান দুটি পৃথক পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক সিস্টেমে কাজ করছে, আর তা হচ্ছে মাঝারি পাল্লার স্ট্রাইক সক্ষমতা সম্পন্ন শাহিন-3 এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল আবাবিল। বিশেষ করে 24-এর এই আন্দোলন, যা 1 জুলাই থেকে শুরু হয়ে 36 জুলাই এসে শেষ হয়েছে, এই আন্দোলনে যারা বুক পেতে দিয়েছিল, বুক পেতে দিয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, বুক পেতে দাঁড়িয়েছিল, খোলা অস্ত্রের মুখে, গুলির মুখে, সংকোচ করেনি জীবন দিতে। একজন মন্ত্রীকে এক পুলিশ অফিসার তখন বলেছিলেন, স্যার একটা মারি একটাই পড়ে, এরপরে 4 জন দাঁড়িয়ে যায়, 10 জন দাঁড়িয়ে যায়,
এটা সেই দেশ। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত। আল্লাহ তাআলা আমাদের বুকে কুলে উদরে মায়েদের পেটে এই ধরনের বীরের জন্ম দিয়েছেন বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই বীর সন্তানদের জন্য গর্বিত। আমাদের অন্তরে তাদের ভালোবাসার একটা বিছানা তৈরি হয়ে গিয়েছে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি। জাতিকে জালিমের অক্টোপাস থেকে মুক্ত করার জন্য তারা যে উদ্যোগ জীবন বাজি রেখে নিয়েছিল, তার জন্যে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা দোয়া করি আমাদের এই সন্তানদের মতো আরো সন্তানরা যেন ভবিষ্যতে এই দেশের জন্য দাঁড়িয়ে যায়। জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে আমি একটা চিঠি দিয়েছিলাম 13 সালে, যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় আমরা তার তদন্ত দাবি করছি। এই তদন্ত করবে জাতিসংঘ, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা চাই 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে 24-এর, এখন নতুন করে আবার বলছি, 24-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলা অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। সেই শ্বেতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই, দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই, আমাকেও যেন ক্ষমা করা না হয়। আমরা দেখতে চাই এরা কারা, কারাই জাতির সর্বনাশ করে, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মারামারি লাগিয়ে দিয়ে। সম্মানিত ভাইয়েরা, এবারকার এই পরিবর্তন বিপ্লব গণ অভ্যুত্থানের পরে 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। পুলিশ ফাংশন করে নাই, বিজিবি ঘর থেকে বের হয় নাই, আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মহড়া দিয়েছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, বাংলাদেশে এই 4 দিন বড় কোনো অঘটন ঘটে নাই। কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। এই জন্য এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল এই 4 দিন সরকার। তারা সরকারের দায়িত্ব সবাই পালন করেছে যার যার জায়গা থেকে। মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ, গুঞ্জরণ, অনেক বিভক্তির কথা, অনেক বিষ ছড়ানো কথা আমরা শুনেছি। আমি প্রশ্ন করতে চাই, যারা এই চেতনার কথা বলেন, সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এইটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে, দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি। আপনাদের চেতনা কোথায় ছিল? এই বিজয় কি বাংলাদেশের না ভারতের? আপনারা বলুন, এই বিজয় বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে, আপনারা চুপ কেন? আপনাদের চেতনা কোথায় যায় তখন? সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে, আপনাদের চেতনা তখন কোথায় থাকে? দিনের পর দিন যখন নিরীহ মানুষকে বর্ডারে হত্যা করা হয়, তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না। বরঞ্চ আপনাদের এক সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল, সীমান্তে যারা বাংলাদেশি মারা যায় তারা দুষ্কৃতিকারী। লজ্জা, জাতীয় লজ্জা। আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান। সম্মানিত দর্শক, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান সময়ে যে একটি উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তা রীতিমতো অবাক করার মতোই। জামাতের আমিরকে রক্ষাটা এমনকি যুদ্ধ অপরাধী বলেছেন বিএনপির নেতা রেজভী। তারপর করা জবাব দিয়েছেন জামাতের আমিরও। এবার পাল্টা জবাবও দিচ্ছেন সেই রুহুল কবির রেজভী। এবার এরই মধ্যে ভারতকে নিয়ে যে তথ্য দিয়েছেন জামাতের আমির, তা শুনে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন। তার বক্তব্যটি অনেক সুন্দর হয়েছে, সকলে বলছেন, সকলে তার প্রশংসা করছেন। দর্শক, আপনারা দেখেছেন, আপনার কি মতামত অবশ্যই জানাবেন। দর্শক, ইতিমধ্যেই ভারত রীতিমতো ভয় পাচ্ছে যে বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র কিনেছে, সেই অস্ত্র বাংলাদেশে এলেই ভারত কঠিন বিপদে পড়ে যাবে, এরকম ভয় পাচ্ছে এবার ভারত। ইতিমধ্যেই বাংলাদেশের যে সকল নেতাকর্মীরা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু এ বিষয়ে কথা বলবেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।